নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ইনসাইটের আরেকটি নতুন পর্বে। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে। আপনারা সেই গানটা ভূপেন হাজারিকার গাওয়া সেই বিখ্যাত গানটা নিশ্চয়ই অনেকবার শুনেছেন, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। শুধু গঙ্গা বা পদ্মা নয়, যে কোনো নদী আসলে মা। কারণ সভ্যতা সেই প্রাচীন কাল থেকে নদীর ধার ঘেঁষেই সবসময় বিকশিত হয়েছে। তা সে আমাদের সিন্ধু সভ্যতাই বলুন, ইরাক বা মিশরের প্রাচীন সভ্যতাই বলুন, ফলে গঙ্গাই বা তার ব্যতিক্রম হবে কেন? আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট লেখক গবেষক তন্ময় ভট্টাচার্য। তন্ময়ের কাজ, এই বিশেষ কাজটি নিয়ে আজকে কথা বলবো। মূলত পশ্চিমবঙ্গের মধ্যে যে গঙ্গা, ত্রিবেণী থেকে একদম মোহনা পর্যন্ত যে গঙ্গা, তার দুপাশে কিভাবে সভ্যতার বিকাশ হলো, বিভিন্ন নগর গড়ে উঠলো। নগর মানে শহর বা যে সমস্ত অঞ্চল মানুষ বসতি গড়ে তার নাম দিল। এই যে বিবর্তনগুলো ঘটেছে গত কয়েক শতক ধরে, মূলত মধ্যযুগ থেকে, যার কিছু কিছু টেক্সট রেফারেন্স পাওয়া যাচ্ছে বিভিন্ন মঙ্গল কাব্য থেকে, এগুলো নিয়ে কাজ করেছেন তন্ময়। আমি স্বাগত জানাচ্ছি তন্ময় আপনাকে আজ ইনসাইটের এই স্টুডিওতে। ধন্যবাদ। আমি আলোচনাটা যে কোনো সময় থেকে শুরু করতে পারি। আপনার এই কাজ মূলত মধ্যযুগীয় বাংলা থেকে আমরা শুরু করতে পারি, কিন্তু আমার মনে হয় যেহেতু আপনি এটা নিয়ে কাজ করেছেন, নিশ্চয়ই কিছু রেফারেন্স আপনার কাছে থাকবে। আরো যদি পিছিয়ে যাওয়া যায়, বাংলার দুপাশে জনপদ গড়ে ওঠাটা বা গঙ্গা নদীর দুপাশে জনপদ গড়ে ওঠাটা, অনেক সময় আমি অন্যদের সঙ্গে কথা বলে যে রেফারেন্স পেয়েছি, যখন সিন্ধু সভ্যতায় সরস্বতী নদী শুকিয়ে যাচ্ছে, সেখান থেকে মানুষ গঙ্গার অববাহিকায় সরে এসেছেন। মূলত সেই সময়ে থেকেই কি গঙ্গার পাড়ে বসতি, নাকি সেই সময়ও এখানেও প্যারালালি কিছু মানুষ থাকতেন? দেখুন, একটা ইতিহাস তো বলে আজকে যে হালি শহর, ততদূর পর্যন্ত সুন্দরবন বিস্তৃত ছিল একটা সময়। তারও আগে যদি পিছিয়ে যাওয়া যায়, আরও একটা সময় বলা তো হয় মুর্শিদাবাদের নিচ থেকেই সুন্দরবন আস্তে আস্তে সরতে সরতে পলি পড়তে পড়তে কালক্রমে বর্তমান অবস্থায় পৌঁছেছে। কাজেই সেই মতো গঙ্গার কোর্সও বদলেছে। আজকের যে গঙ্গার কোর্স পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, সেটা যে চিরকাল একই পথে প্রবাহিত হয়েছে তা না, বিভিন্ন নদীর খাত ধরে বিভিন্ন জায়গা দিয়ে হয়েছে। সেই মতো সভ্যতা বা জনপদও সরতে সরতে এসছে। কাজেই নদী থাকলে নদীর পাশে জনপদ থাকবেই, সেটা অবভিয়াস। কিন্তু আপনি যে সময়টার কথা বলছেন, সেই সময়কার কোনো জনপদ ধারাবাহিক ক্রমানুসারে এখনো টিকে আছে সেটা বলা মুশকিল। না, টিকে থাকার হয়তো প্রশ্ন নেই, কিন্তু আমি জানতে চাইছি রেফারেন্স পাওয়া যায় কিনা। আমি যদি প্রশ্নটা এইভাবে করি, দেখুন গঙ্গা তো অনেক ওপর থেকে শুরু হয়েছে। আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি বঙ্গদেশের ভেতরে যে গঙ্গা, সেই গঙ্গাকে যদি আলোচনায় রাখি, সব থেকে পুরনো কোন টেক্সটে রেফারেন্স আছে? বাংলা ভাষায় সব থেকে পুরনো রেফারেন্স বলতে পারেন, বাংলা ভাষায় আমাদের টেক্সচুয়াল রেফারেন্স তো চর্যাপদ থেকে শুরু। কাজেই সেখান থেকে ধরলে মধ্যযুগের যে বিভিন্ন কাব্যগুলো, সেই কাব্যগুলোই পাওয়া যায়। বিভিন্ন সংস্কৃত কিছু কাব্যতেও পাওয়া যায়, লক্ষণ সেনের আমলের বিভিন্ন জনপদের নাম উল্লেখ ইত্যাদি। কিন্তু যদি ধারাবাহিকভাবে পুরো ভূগোলটা বুঝতে পারছি, এরকম বাংলা ভাষায় প্রথম পাওয়া যায় আপনার বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্য 1495, যেখানে বাণিজ্য যাত্রার সূত্রে গঙ্গার দুপাশের জনপদগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে। কিন্তু তার মানে আমি যদি আরো পিছিয়ে যাই, আমি বলতে চাইছি যে আমি এখানেই বোধহয় কারোর সঙ্গে আলোচনা হচ্ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না ইনসাইটের কোন পর্বে, কিন্তু রামায়ণে গঙ্গাসাগরের উল্লেখ আছে, এরকম একটা লাইন শুনেছি। অবশ্যই আছে, রামায়ণে আছে এবং বিভিন্ন কোর্সে আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে গঙ্গাসাগর গত 300 বছরেই অন্তত 4 বার স্থান পরিবর্তন করেছে নদীর ভাঙনের জন্য। এক এক জায়গা থেকে এক এক জায়গায়, মানে আজকে যেটা কপিল মুনির আশ্রম, সেই আর রবীন্দ্রনাথ তার কবিতায় যে গঙ্গাসাগরের তীর্থের কথা বলছেন, এই দুটো এক নাও হতে পারে। রবীন্দ্রনাথ যেটা বলছেন সেটা হয়তো এক, কিন্তু আরো 200 বছর পিছিয়ে গেলে সেটা আলাদা। আচ্ছা, কারণ বিভিন্ন সময়ে ঝড়ে, 1737-এর ঝড়ে, 1864-র ঝড়ে, এই সময় দক্ষিণবঙ্গ সুন্দরবন ওলট পালট হয়েছে। তার ফলে নদীগুলো কোর্স বদলেছে, সেই মতো গঙ্গাসাগরও বদলেছে। এক সময় বলা হতো তো আদিগঙ্গা এক সময় অন্যতম প্রধান পথ ছিল গঙ্গা নদীর। সেই সময় চৈতন্যের ভ্রমণ পথ সূত্রে বলা হচ্ছে ওই ছত্রভোগ থেকে গঙ্গা শতমুখে মোহনায় মিশল। সেই সময়কার যে গঙ্গাসাগরের উপস্থিতি আর আজকের গঙ্গাসাগরের
উপস্থিতি দুটো আলাদা। চৈতন্যর সময় তো 500 বছর, ফলে এইখান থেকেই যে দুটোর অবস্থান আলাদা সেটা বোঝা যায়। ফলে আমাদের কলকাতার দক্ষিণ দিকে ধরলে গঙ্গার কোর্স বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। এক সময় আদিগঙ্গা দিয়ে গেছে, এক সময় যে বর্তমান কোর্স যেটাকে সরস্বতীর নিম্ন প্রবাহ বলে সেইটা দিয়ে গেছে। ফলে বিভিন্ন সময় জায়গাও পরিবর্তিত হয়েছে। তবে গত 500 বা 600 বছরে গড়ে ত্রিবেণীর থেকে কলকাতা এই অঞ্চলটা এবং তার দুপাশের যে ভূগোল সেটা মোটামুটি এক আছে, সেটা বোঝা যায়। কারণ 1495 রেফারেন্স মিলালে রেফারেন্স আছে এবং সেই সঙ্গে ম্যাপেরও রেফারেন্স মিলাতে পারি, এবং গঙ্গার কোর্সের যে বিভিন্ন পরিবর্তন তাতে বোঝা যায় যে জনপদগুলোর উল্লেখ, অবস্থান ইত্যাদি সেটা এখনো অটুট আছে। দেখুন, গঙ্গার পারে যে অঞ্চল, সেই অঞ্চল মানে একদম ত্রিবেণী থেকে যদি কলকাতা অবধি ধরা যায়, আজকেও কলকাতা যে অবস্থানে এসছে তার শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, অন্যান্য যে কোনো অ্যাসপেক্টে এই দুপাশের মানুষই কিন্তু কলকাতাকে এগিয়ে নিয়ে গেছে। আজও কলকাতায় আপনি যদি সংবাদ বিভাগও ধরেন, যেহেতু আমরা সংবাদ বিভাগে এতদিন ধরে কাজ করছি, বেশিরভাগ সম্ভবত 80% যারা কাজ করেন তারা কিন্তু মূল কলকাতার অধিবাসী নন, তারা ওইসব জায়গা থেকেই আসা। ফলে এই অঞ্চলের ইতিহাস আমার ধারণা বহু মানুষ আছেন যাদের অত্যন্ত আগ্রহ আছে এই বিবর্তনগুলো কি, নামগুলো কিভাবে এসছে, কিভাবে পরিবর্তিত এবং হয়েছে। সেই অর্থে বলতে গেলে কলকাতার ইতিহাস নিয়ে যারা আরো অধিক চর্চা করেন তারা খুব ভালো বলতে পারবেন যে কলকাতার যে আদি বাসিন্দা বলা হয় তারাও কিন্তু এই সপ্তগ্রাম, হুগলির শেঠ, বসাক ইত্যাদি বণিকেরা এসেই মাইগ্রেট করে এসে কলকাতায় বাণিজ্য, উৎপাদন ইত্যাদি শুরু করলেন। ফলে মূল ইতিহাস থেকেও কলকাতার লোকজন, যেমন যেটা বলে যে আজকে কলকাতার কথ্য ভাষা, সেটা হচ্ছে শান্তিপুরি বাংলা। আচ্ছা, মানে শান্তিপুর থেকে এত বেশি মানুষ এসেছিল, এবং শান্তিপুরের যে ডায়ালেক্টে কথা বলা হতো সেইটাই পরবর্তীকালে কলকাতার ভাষা বলে গণ্য হয়েছে। কাজেই কলকাতাও এক অর্থে বলতে গেলে বাইরের থেকে এসেই ভরাট হওয়া, ইতিহাস থেকেই। এখন আমি এটা নিয়ে প্ল্যান করেছিলাম যে আমরা আলোচনাটা ত্রিবেণী থেকে শুরু করব, তারপর গঙ্গা বরাবর নিচের দিকে নামতে শুরু করব এবং বিভিন্ন অঞ্চল নিয়ে কথা বলবো। কিন্তু হঠাৎ করে রামায়ণের প্রসঙ্গটা অর্থাৎ প্রাচীনতম কত বেশি পুরনো রেফারেন্স পাওয়া যায় সেই আলোচনায় আমরা গঙ্গাসাগরে ঢুকে গেছি, মানে একদম এক্সট্রিম সাউথে চলে গেছি। কিন্তু যদি আমি কলকাতার কথাও যদি একটু এখানে আলোচনা করি, এই যে 300 বছর আগে ইংরেজরা আসলো, তারপরে কলকাতা তৈরি হলো, এই থিওরি তো এখন অনেকেই বলছেন যে এটা গ্রহণযোগ্য না। হাইকোর্টও ক্যান্সেল করে দিয়েছে, মামলা হয়ে 2004 সালে বোধহয় ক্যান্সেল হয়ে গেছে। এক সময় তো ওই 89-90 সালে তো আপনারা দেখেছেন যে কলকাতার 300 বছর বলে কি উন্মাদনা, কেন যে 1690-এ জব চার্নক এলেন, সেইখান থেকে শুরু। কিন্তু সেটা যে নয়, কলকাতা গ্রামের ইতিহাস অন্তত আগের 200 বছরেরও বিভিন্ন টেক্সটে খুঁজে পাই, মানচিত্রে খুঁজে পাই। কলকাতা নামেই, ওই নামেই কলকাতা নামেই, কলকাতা, কলিকাতা, ক্যালকাটা, কালকুলা, মানচিত্রে বিভিন্ন গলগথা ইত্যাদি বিভিন্ন নাম। কিন্তু বিপ্রদাস পিপলাই 1495-এ লিখছেন, সেখানে কলকাতার নামোল্লেখ আছে। সেটাকে কেউ কেউ প্রক্ষিপ্ত বলে, মানে পরবর্তীকালে হয়তো কেউ লিখে দিয়েছে। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, তাতে কলকাতার উল্লেখ আছে। আপনার দ্বিজ মাধবের মঙ্গলচণ্ডীর গীতে কলকাতার উল্লেখ আছে। কৃষ্ণরাম দাসের কাব্যে কলকাতার উল্লেখ আছে। 17th সেঞ্চুরির জব চার্নক আসার আগের বিভিন্ন মানচিত্রে তো আছেই। তখন কলকাতা আর কালীঘাট এই দুটো পারস্পরিক উপরিপাতিত হতো। অনেক সময় কালীঘাটকে চিহ্নিত করা হতো, অনেক সময় কলকাতাকে চিহ্নিত করা হতো। কিন্তু কলকাতা বা কলিকাতা এখানে যে একটি গ্রাম ছিল এবং সেটি আলোচিত জনপদ ছিল, তার উল্লেখ 1690-এর আগের প্রচুর ডকুমেন্টে আছে। এবং কলকাতা মানে ব্যবসা কেন্দ্রই ওটা, এরকম নয় যে কলকাতা মানে সেখানে ব্যবসা হতো না। না না না, কলকাতা ব্যবসা কেন্দ্র হিসাবে চিহ্নিত হওয়া, উল্লেখযোগ্য হওয়া খানিকটা ইংরেজরা আসার পরেই। তার আগে সাধারণ জনবসতি, তার আশেপাশে ধরুন আপনি সুতানুটি ব্যবসা কেন্দ্র ছিল, সুতোর ব্যবসা ইত্যাদি হতো। বরানগর ব্যবসা কেন্দ্র ছিল, মানে ইংরেজরা আসার আগেই ছিল। কালীঘাট বিখ্যাত তীর্থকেন্দ্র, এগুলো তো ছিলই। কিন্তু ব্যবসা কেন্দ্র হিসাবে যে কলকাতার খ্যাতি, সেটা মাইগ্রেট হয়ে আসা খানিক। কিন্তু সেটা তো শুধু কলকাতা নয়, সেখানে তো সুতানুটিও ঢুকে গেল, গোবিন্দপুরও ঢুকে গেল, একটা ওভারঅল জায়গা। সেটা তো ওভারঅল বর্তমান হিসাব। কিন্তু কলকাতা যদি গ্রাম হিসাবে ধরি, তার আলাদা কোনো সেই অর্থে গুরুত্ব ছিল না। বরং গঙ্গার পাড়ে তখন কোনগুলো বিখ্যাত জায়গা, মানে সেই অর্থে গুরুত্বপূর্ণ জায়গা?
আন্তর্জাতিকভাবে দেখতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের আলোচ্য ভূগোলের মধ্যে সপ্তগ্রাম, নিঃসন্দেহে। আচ্ছা, সপ্তগ্রাম, কারণ এমন আমি অনেক ম্যাপ দেখেছি যেখানে সারা বাংলার আর কোনো জায়গার উল্লেখ নেই, শুধুমাত্র সপ্তগ্রামের আছে। পুরো আপনি ধরুন সাবকন্টিনেন্টের ম্যাপ এই জাতীয়। এই সপ্তগ্রামের অসম্ভব একটা ক্রেজ ছিল। সমস্ত আপনার ইউরোপীয় পর্যটকরা আসছেন, পুরো ভারত ভ্রমণ করছেন, বাংলার যে জায়গায় একমাত্র যাচ্ছেন সেটা হচ্ছে সপ্তগ্রাম। সপ্তগ্রামের বিবরণ লিখছেন পাতার পর পাতা ধরে, কেমন ছিল না ছিল। বাংলার কাব্যেও এমনকি বণিকেরা যখন উত্তর থেকে গঙ্গার বা হুগলি নদীর কোর্স ধরে নামছেন, বাণিজ্যে যাবেন, তখন তারা সপ্তগ্রামের সুখ্যাতি করছেন। কেউ কেউ ত্রিবেণীতে নৌকো ভিড়, কারণ সপ্তগ্রাম তো আর গঙ্গার পারে না, গঙ্গার থেকে খানিকটা দূরে সরস্বতী নদীর পারে ছিল। ফলে কেউ কেউ ত্রিবেণীতে নোঙর করে পথে সপ্তগ্রাম যাচ্ছেন, সপ্তগ্রামে কিছুদিন কাটিয়ে আবার ত্রিবেণীতে এসে পরে এই কোর্স ধরে যাচ্ছেন। ফলে ত্রিবেণী, সপ্তগ্রাম এই জায়গাগুলো আলোচিত হচ্ছে। তারপর সপ্তগ্রাম একটা সময় সরস্বতী নদী মজে আসার কারণে সপ্তগ্রামের গুরুত্ব আস্তে আস্তে হারাতে শুরু করে। তখন পর্তুগিজরা সপ্তগ্রাম থেকে বন্দরটা শিফট করেন হুগলিতে 1579-80 ওরকম সময়টায়। তারপর হুগলিতে চলছে। কিন্তু সপ্তগ্রাম কি পুরো পর্তুগিজরাই অপারেট করতো? কারণ সপ্তগ্রাম সরকার এটা তো অনেক প্রাচীন। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বলছি। পর্তুগিজরা সপ্তগ্রামে এসছে আপনার 1536-37-এ। তারও প্রায় 500 বছর আগের থেকে সপ্তগ্রাম সমৃদ্ধ বন্দর। আমি ইতিহাসে অত সাল তারিখ আমার মুখস্থ নেই। 1536-37 মানে তখন মুঘল সম্রাটকে জাহাঙ্গীর। 1536-37 মানে চলে গেছেন হুমায়ুন সম্ভবত, হুমায়ুন বা শেরশাহ, ওরকম একটা টাইম। আচ্ছা, হ্যাঁ, মানে তখন দিল্লি তো টালমাটাল। 1526-এ তো বাবর, 1530-এ বোধহয় বাবর গেলেন। তারপর হুমায়ুন বা শেরশাহ, ওই দুজন। তখন অলরেডি পর্তুগিজরা এসে, তখন পর্তুগিজরা আমাদের এখানে সপ্তগ্রাম, ওদিকে চট্টগ্রাম। ভারতে তো তারও আগে এসছে ভাস্কো ডা গামা 1498। কিন্তু তিনি এসছেন দক্ষিণ তটে। বাংলায় যাতায়াত বিক্ষিপ্তভাবে ঠিক আছে, কিন্তু অফিসিয়ালি বাণিজ্য যদি ধরি, কুঠি তৈরি করে, সেটা ওই 1536-37 থেকে শুরু। কিন্তু সপ্তগ্রাম মানে ওরা তো আর এসে তৈরি করেনি, ওরা সপ্তগ্রামকে বাণিজ্য কেন্দ্র তৈরি করলো, কারণ তার আগের থেকেই বাংলার উল্লেখযোগ্য বন্দর বা বাণিজ্য কেন্দ্র হিসেবে সপ্তগ্রাম বিখ্যাত ছিল। তারাই তাই ওই জায়গাটা বেছে নিয়েছে সপ্তগ্রাম। এবং তারা যেহেতু প্রথম আসছে বিদেশি বণিক হিসেবে, তারা সেই তাদেরকে সুযোগটাও দেওয়া হয়েছিল। এবং দীর্ঘদিন ধরে, অন্তত প্রায় 50 বছর ধরে ওরাই ছিল ক্রমবার দ্বিতীয়, আর কেউ ছিল না। তারপরে আস্তে আস্তে ইংরেজরা, ফরাসিরা, ডাচরা, ফরাসিরা, আরো পরে দিনেমাররা, তারা সবাই কেউ কেউ প্রথমে সপ্তগ্রামে করছে। তারপর যখন পর্তুগিজরা সরে গেল হুগলিতে 1579-80 দিকে, তখন সপ্তগ্রাম আস্তে আস্তে পড়তে শুরু করলো। হুগলি হয়ে উঠলো প্রধান বন্দর, বাণিজ্য কেন্দ্র। ম্যাপগুলো বড় বড় করে হুগলি চিহ্নিত। এমনকি এই প্রবণতা আপনার 19th সেঞ্চুরিতেও ক্যালকাটা, হুগলি দুটোই সমান গুরুত্ব দিয়ে উল্লিখিত হচ্ছে। এমনকি আপনাদের ধরুন প্রথমে ডাচরা, ইংরেজদের কলকাতায় আসার আগে দীর্ঘদিন হুগলিতে কুঠি ছিল। এমনকি কলকাতা রেগুলার হয়ে যাওয়ার পরেও তারা হুগলিতে যাতায়াত লেগেই থাকতো অফিসিয়াল কাজে। যাই হোক, তারপর ডাচরা তো হুগলি ছেড়ে চুঁচুড়ায় নেমে এলো, আপনার ফরাসিরা সেটেল করলো চন্দননগরে, দিনেমাররা ওরা চলে এলো শ্রীরামপুরে, আস্তে আস্তে ইংরেজরা চলে এলো কলকাতায়, ফ্লেমিশরা ভদ্রেশ্বরের উল্টো দিকে বাকিবাজারে কুঠি বানালো। এইভাবে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হয়ে গেল। কিন্তু মূল কোর বা কেন্দ্রটা ধরলে সপ্তগ্রাম, সেখান থেকে শিফট হয়ে হুগলি। এই যে আপনি পরপর ইউরোপিয়ানদের অবস্থানগুলো বলছেন যে তারা সরে সরে এইসব জায়গায় এলো, খুব উল্লেখযোগ্য হচ্ছে এইগুলো সবই গঙ্গা তীরবর্তী। তার মানে তখন অলরেডি সরস্বতীর সুদিন চলে গেছে। এবং যতদিন সরস্বতী ঠিকঠাক ছিল ততদিন পর্যন্ত গঙ্গা তীরবর্তী এই অঞ্চলগুলো অত গুরুত্ব পায়নি। এই অঞ্চলগুলো গুরুত্ব পেতে শুরু করলো সরস্বতী ড্রাই হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, একদমই তাই। ইয়েদের কাছে, মানে বিদেশিদের কাছে গুরুত্ব পেতে, মানে আন্তর্জাতিক বাণিজ্য। কিন্তু যদি আমি আমাদের দেশের প্রেক্ষিতে দেখি, তাহলে গঙ্গার তীরবর্তী বেশ কিছু জায়গা, যেমন ধরুন
ভাটপাড়া ভাটপাড়া বহুদিনের একটা শিক্ষা কেন্দ্র হিসেবে বা হাটপাড়ার পরিচিতি ছিল, বা এরকম আরো কিছু জায়গা তো ছিল যেগুলো আগে শুধুমাত্র বাণিজ্যের কথা আমি বলছি না, শিক্ষা কেন্দ্র হিসেবে সংস্কৃতি বা স্থানীয় কালচারের দিক দিয়ে ছিল, 100 বার ছিল। এখন আপনার বিষয়টা হচ্ছে গঙ্গাতে উত্তর দিকে এসে ত্রিবেণীর থেকে 3 ভাগে ভাগ হতো, সরস্বতী, যমুনা আর হুগলি নদী। বলা হয় যে একসময় ওই যে ভাগীরথীর যে মূল জলধারা সেইটা প্রবাহিত হতো সরস্বতী নদী। তারপর একটু ভূমিকম্প বা বন্যা বা পলি পড়ে যাওয়ার জন্য সেই কোর্সটা শিফট হয়ে যায় হুগলি নদীতে। কিন্তু হুগলি নদী তার আগেও ছিল, এবং বাংলার বণিকেরা যখন বাণিজ্য করতে যাচ্ছেন তারা সরস্বতী পথে যাচ্ছেন না, তারা যাচ্ছেন হুগলি নদী ধরেই। এটার কোনো কারণ ছিল? তাহলে কি হুগলি বড় ছিল সরস্বতীর তুলনায় তখনই, আগেই? তার কারণ হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে বা দেখে বিশ্লেষণ করে দেখেছি, তারা এই পথটা দিয়ে যেতেন কারণ এই পথে একাধিক উল্লেখযোগ্য তীর্থ ছিল। তারা এইখান থেকে কালীঘাট দর্শন করে সমুদ্রে পড়তেন আদিগঙ্গা পথে। আচ্ছা, যেটা ওই দিক দিয়ে গেলে অন্য পথে সরাসরি সমুদ্রে নেমে যাওয়া হতো। এখান দিয়ে এসে সোজা পথ কালীঘাট। এবং যে সময় কাব্যগুলো লেখা হচ্ছে বলা হয় ভূগোলটা বর্তমানের, কবিরা যখন লিখছেন ভূগোলটা তার সমসময়ের ভূগোল, কাহিনীটা হয়তো আগেকার, কিন্তু কাজেই কোনো কবি যখন সমসাময়িক ভূগোল লিখছেন, কবি যখন দেখছেন যে সরস্বতী মরে আসছে, সার্বিক যাতায়াতই হুগলি নদী ধরে হচ্ছে, তখন তিনি স্বাভাবিকভাবেও তার সমসময়ের ভূগোলটাই কাব্যে তুলে ধরছেন। কিন্তু এই 1500-র কাছাকাছি সময়েই কি সরস্বতী ড্রাই হতে শুরু করেছিল? 1500-র কাছাকাছি না, আপনি বলছেন যে বিপ্রদাসের লেখা যখন, আমি টাইমটা আপনাকে সেই সময়ও কিন্তু গঙ্গারই বিবরণ, সরস্বতীর কূলের বিবরণ নেই। না, এখানে বিপ্রদাসকে আমি সরিয়ে রাখতে চাই, কারণ বিপ্রদাস আদিতম হলেও আজকে অবধি বিপ্রদাসের মাত্র 4টে পুঁথি খুঁজে পাওয়া গেছে। 3টে আমি নিজের চোখে দেখেছি। সেই 4টের মধ্যে অনেকে প্রক্ষিপ্ত বলে, কোনো জায়গার নাম হয়তো লোকে পরবর্তীকালে অ্যাড করেছে। কাজেই বিপ্রদাস যদি সরিয়েও রাখি, মোটামুটি ধরে নিন 1500 থেকে 1550-এর মধ্যে সপ্তগ্রাম সরস্বতী আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু করে এবং হুগলি গুরুত্ব পায়, যে কারণে পর্তুগিজদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছিল, কুঠি তারা শিফট করে আনে হুগলিতে। প্রথম দিকে জাউডি, ব্যারোজ ইত্যাদির মানচিত্রে দেখা যায় সপ্তগ্রাম 1550-এর মানচিত্র, সপ্তগ্রাম খুব প্রমিনেন্ট, হুগলি প্রমিনেন্ট। আস্তে 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 তার 100 বছর বাদে হুগলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন অলরেডি সপ্তগ্রাম আর সেই প্রমিনেন্সি নেই। বাঙালিদের কাছে তীর্থ হিসাবে, প্রাচীন গৌরব হিসাবে হয়তো আহাবাহা করছে, কিন্তু বাস্তবিকভাবে সপ্তগ্রাম শেষ তখন। মানে এটা খুব ইন্টারেস্টিং, আপনারা এভাবে যদি ভাবেন যে 100-200-300 বছরের এদিক ওদিকে কোন একটা জায়গা গৌরবের চূড়ান্ত শিখর থেকে কিভাবে নেমে যায়, এবং একই জিনিসটা হুগলি থেকে কলকাতা শিফটের ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, হুগলি যখন হচ্ছে তখনও তো কলকাতা তার নামগন্ধ নেই, কিন্তু হুগলি আস্তে আস্তে তার গৌরব হারাচ্ছে এবং কলকাতা বেশি গৌরবের দিকে যাচ্ছে। আজ থেকে 200 বছর পরে স্বাভাবিকভাবেই আজকে যখন আমরা মুর্শিদাবাদের দিকে তাকাই, তখন কি মনে হয় যে একসময় বাংলার রাজধানী ছিল? একটা ভালো কলকাতার সঙ্গে তুলনা একটা বই আছে বিলুপ্ত রাজধানী বলে, সেই বইটায় গত 1000 বছরে বাংলার রাজধানী কিভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তিত হয়েছে সেখানে লেখকের নামটা সামথিং চক্রবর্তী, এই মুহূর্তে মনে পড়ছে না। লেখক বলছেন যে কলকাতা তো হয়েছে, কিন্তু আমরা যে ইতিহাসের গতি দেখছি কলকাতাও একদিন শিফট হবে। সেই শিফটটা কিভাবে হতে পারে? প্রত্যেক জায়গাতেই কোনো না কোনো প্রাকৃতিক বা বাণিজ্যিক বা সামরিক কারণে শিফট হয়েছে। এই যে আমাদের কথা হয় যে 2080-100-এর মধ্যে সমুদ্রের জলস্তর বেড়ে যাবে, কলকাতা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেরকম যদি পরিস্থিতি হয় তখন রাজধানী হয়তো শিফট হবে। এইরকম কারণগুলোই অনেক সময় কারণ আপনার ধরুন গৌড় বা পান্ডুয়া, ওগুলোও তো ভৌগোলিক প্রাকৃতিক ক্ষয়ক্ষতির কারণেই। এবং সাধারণভাবে কোনো একটা রাজধানী এমন একটা জায়গায় হয় যেখান থেকে সেই অঞ্চলের, যে অঞ্চলের সেটি রাজধানী, তার সব জায়গা সহজে যাওয়া যায়। একেবারে প্রান্ত দেশে একটা রাজধানী, এটা কিন্তু খুব একটা উদাহরণ নেই। পশ্চিমবঙ্গের ধরুন একটা প্রান্তে কলকাতা, আর শিলিগুড়ির মানুষ মানে তারা অন্য প্রান্তে। আজকে এত আধুনিক যুগেও তাদের 12 ঘন্টা লাগে কলকাতা অবধি এসে পৌঁছতে। কাজেই রাজধানী হিসেবে কলকাতা তো খুব সুটেবল জায়গায় নেই। কলকাতা আসলে এই যে আধুনিক রাজধানীর চিন্তা, মানে ঔপনিবেশিক চিন্তার যে ধারা, সেইটা আস্তে আস্তে গ্রো করেছে তো তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য। কলকাতা সেই দিক দিয়ে ডেভেলপড হয়েছে, এবং ইংরেজরা যেহেতু
একটা দীর্ঘ সময় ছিল, তারা এবং তাদের কেন্দ্র করে একটা কালচারাল সেন্টার যেহেতু কলকাতায় গড়ে উঠেছে, কালচারাল, বাণিজ্যিক সমস্ত দিক দিয়ে, ফলে কলকাতায় সেই আবহটা তৈরি হয়ে আছে, যার বিকল্প আজও পশ্চিমবঙ্গে অন্তত অন্য কোনো জায়গা হয়নি। কিন্তু ভবিষ্যৎ কেউ বলতে পারে না, কাজে ভবিষ্যতে কলকাতায় রাজধানী থাকবে না, এটাই। প্রি ইন্ডিপেন্ডেন্স যুগে বাংলার প্রথম আর দ্বিতীয় শহর তো কলকাতা আর ঢাকা বলা হতো, কিন্তু কলকাতার তুলনায় ঢাকার উন্নতি তখন কিছুই ছিল না। পূর্ব পাকিস্তান হওয়ার পর এবং বাংলাদেশ হওয়ার পর ঢাকা তো একেবারে একটা আন্তর্জাতিক রাজধানী শহর হিসাবে গ্রোথ হয়েছে, এইভাবেই হবে আর কি। আচ্ছা, এবার আমি আবার আমার আজকের আলোচনায় ফেরত আসি। আপনি বলছেন বিপ্রদাসকে আপনি যেহেতু অত অথেন্টিসিটি নেই তার লেখার পরে, পরবর্তীতে অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারে, আপনি কাকে অথেন্টিক ধরছেন? আমি এই জন্য বোঝার চেষ্টা করছি যে এই বাংলায় বিশেষ করে বিভিন্ন মঙ্গল কাব্যে গঙ্গার কোন কোন অঞ্চল প্রথম উল্লেখ পাচ্ছেন আপনি, যেগুলো আজকেও প্রায় একই নামে এক্সিস্ট করছে? আমি অথেন্টিক ধরছি না, মানে যারা সাহিত্যের অধ্যাপক বা ঐতিহাসিক গবেষক যারা, তারাই এর আগে পাতার পর পাতা প্রবন্ধ লিখে গেছেন এগুলো নিয়ে। সেই জায়গার থেকে ধরতে গেলে যাদের স্থান বর্ণনায় সেই অর্থে আঙুল ওঠেনি প্রথম বাংলা ভাষায়, সেটা হচ্ছে আপনার দ্বিজমাধবের মঙ্গলচণ্ডীর গীত এবং তারপরে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল। তবে এগুলো হচ্ছে সময়, দ্বিজমাধব ধরছি 1579-80, মুকুন্দরাম 1594 ইত্যাদি। তারও আগে, এই টাইম পিরিয়ডের আগে 1548-এ আপনি আপনার বৃন্দাবন দাস লিখছেন চৈতন্য ভাগবত, চৈতন্য জীবনী। সেখানেও তো এই অঞ্চলের একাধিক নাম আছে, সেগুলো উনি বাকি কাব্যগুলোর মতো গঙ্গা পথ বর্ণনা করেননি, কিন্তু জায়গাগুলো তো আছে। চৈতন্য ভাগবত থেকে আমি ইয়ের নাম পাচ্ছি, হালি শহরের নাম পাচ্ছি। চৈতন্য ভাগবত থেকে আমি বরানগরের নাম পাচ্ছি, পানিহাটির নাম পাচ্ছি। কাজেই এটা 1550-এর কাছাকাছি, 1550-এর কাছাকাছি। 10 বছর বাদে জয়ানন্দ লিখছেন চৈতন্য মঙ্গল, সেখানেও বহু জায়গার নাম আছে। কাজেই বিক্ষিপ্ত, এগুলো বিক্ষিপ্ত উল্লেখ, কিন্তু জায়গাগুলোর অস্তিত্ব স্বনামে ছিল এবং এখনো সেই নাম এবং জায়গাগুলোর অস্তিত্ব আছে, গুরুত্বও আছে। সেই সময় তো নির্দিষ্ট কোনো কারণেই জায়গাগুলো উল্লিখিত হয়েছিল। চৈতন্য গিয়েছিলেন পুরী অবধি, এবং তিনি কিন্তু গঙ্গার এপারে, মানে কলকাতা যে পারে সেই পার দিয়ে যাননি, সম্ভবত গিয়েছিলেন গঙ্গার উল্টো দিয়ে, মানে ওপার দিয়ে। এবং সেই চৈতন্যকে নিয়ে যারা তার জীবনী লিখছেন বা চৈতন্য কাব্য যেগুলো লেখা হয়েছে, তাতে হয়তো সেই কারণে ওই অঞ্চলগুলোর উল্লেখ, কিন্তু আপনি বলছেন বরানগরের উল্লেখ না। আপনি চৈতন্য জীবনী কাব্যগুলোয় খুব সত্যি কথা বলতে হুগলি জেলার কোনো জায়গার উল্লেখ নেই যেখান দিয়ে চৈতন্য গেছেন। আমরা থিওরি হিসাবে পড়ি যে চৈতন্য অমুক জায়গায় এসছেন, তমুক জায়গায় এসছেন, বৈদ্যবাড়ি নিমাই তীর্থঘাটে এসছেন বলা হয়, এরকম বিভিন্ন জায়গাগুলো। অ্যাকচুয়ালি হাওড়া অবধি আসতে গেলে তো হুগলি পেরোতেই হবে, কিন্তু হুগলির নাম নেই, মানে হুগলি জেলার কোনো জায়গায় চৈতন্য এসছেন সেই উল্লেখ চৈতন্য চরিত কাব্যে নেই। চৈতন্য যে জায়গা দিয়ে প্রমিনেন্ট এখানে এসছেন, চৈতন্য পুরীতে চলে যাওয়ার পর বার দুয়েক বাংলায় এসেছিলেন, সেটাকে চৈতন্য গৌড় ভ্রমণ বলে, একবার বৃন্দাবন যাওয়ার পথে। তাতে এক একজন বৃন্দাবন দাস একরকম বলছেন, কৃষ্ণদাস কবিরাজ একরকম বলছেন, তবে মূল যেটা বলা হয়, চৈতন্য বাংলার থেকে যখন পুরীতে ফিরে যাচ্ছেন যে পথটা বলা হয়, সেটা হচ্ছে কিন্তু আমাদের পূর্বপার ধরেই। আচ্ছা, পূর্বপার ধরে গিয়ে আদিগঙ্গার আশেপাশে বারুইপুর, আটিসারা, ছত্রভোগ হয়ে জলেশ্বর হয়ে ওড়িশায় ঢুকছেন। আর চৈতন্য এই পানিহাটিতে বা বরানগরে, ওদিকে হালি শহরে, এই জায়গাগুলোয় এসছিলেন, তার উল্লেখ আছে এবং সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আজও উৎসবও হয়। সবই পূর্ব পারে। হ্যাঁ, পশ্চিম পারে চৈতন্য এসছেন, সেটা স্থানীয় জনশ্রুতি, যাওয়াটাই স্বাভাবিক। গঙ্গার এপারে গেলে ওপারে কেন যাবেন না, কিন্তু ডকুমেন্টেশন নেই তার জীবনীতে, জীবনী কাব্যগুলোতে। ত্রিবেণী থেকে যদি ধরা যায়, ত্রিবেণী নামটা তো তন্ময় বহু প্রাচীন। হ্যাঁ, কিন্তু সেই অর্থে ধরতে গেলে এই ত্রিবেণী নামটা তো বিভিন্ন ব্যাখ্যা হয় ত্রিবেণী নামের। একটা বাউলাঙ্গের বা সহজিয়া চিন্তার, নারী, ইরা পিঙ্গলা, সুষুম্না ইত্যাদি একটা ব্যাখ্যা হয়। আরেকটা যেটা লজিক্যাল ব্যাখ্যা, সেটা হচ্ছে আমাদের তো উত্তর ভারতে একটা ত্রিবেণী আছেই, ওটা হচ্ছে বদ্ধ ত্রিবেণী, আর আমাদের বাংলার ত্রিবেণীটা হচ্ছে মুক্ত ত্রিবেণী। মুক্ত কেন? নদী এসে
তিন ভাগে ভাগ হচ্ছে, আলাদা হচ্ছে। ফলে ত্রিবেণী নামটা ভৌগোলিকভাবে যে তীর্থ ত্রিবেণী বলতে যেটা বোঝায় উত্তর ভারতের, সেইটার প্রভাবিত। দেখুন, গঙ্গার তো দুটো পার, একটা পূর্ব পার, একটা পশ্চিম পার। এর মধ্যে পূর্ব পার এবং পশ্চিম পারে বেশ কিছু জায়গা বহু প্রাচীন এবং সেই সমস্ত জায়গা শিক্ষা কেন্দ্র ছিল, যেন আমি একটু আগে ভাটপাড়ার নাম উল্লেখ করেছি। কিন্তু আবার ত্রিবেণীও তো শিক্ষা কেন্দ্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেটা গঙ্গার ওপারে। বাঁশবেড়িয়া বা ব্যান্ডেল নামটা শুনে তো মনে হয় না এটা বাংলা না, পর্তুগিজদের থেকে আসা, কিন্তু তার আগে নিশ্চয়ই ওই অঞ্চলে কোনো নাম ছিল। ফলে এই জায়গাগুলো সম্পর্কে একটু বাঁশবেড়িয়া, ব্যান্ডেল বা হুগলি, এই জায়গাগুলোর কতটা প্রাচীন রেফারেন্স বা পুরনো নাম কি পাওয়া গেছে? দেখুন, এই যে জায়গাগুলো পুরনো নাম পাওয়া, সেই বিষয়টা বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায়। এক হচ্ছে পুরনো নাম আমরা কোথায় খুঁজছি, আমাদের কোন এভিডেন্স থেকে নামগুলো উঠে আসছে সেটা জরুরি। ত্রিবেণীর নাম পুরনো বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, কিন্তু ধরুন যে ব্যান্ডেলের কথা বললেন, ব্যান্ডেল জায়গাটা গুরুত্বপূর্ণ হয়েই উঠেছে পর্তুগিজরা আসার পর। কাজেই তার আগে ওই জায়গা কি নাম ছিল সেটা হয়তো কোনো লোকাল নাম ছিল, লোকাল নাম ছিল, সেই নামগুলো হারিয়ে গেছে। ঠিক যেরকম আজকে আমরা যে জায়গাটা চন্দননগর বলে জানি বা যে জায়গাটা শ্রীরামপুর বলে জানি, এই নামের কোনো জায়গা কিন্তু বলতে গেলে 500 বছর আগেই ছিল না। আচ্ছা, এই নামগুলো সবই আধুনিক নাম সেই অর্থে আধুনিক নাম। শ্রীরামপুর নামটা 3টে গ্রামের সমষ্টি শ্রীরামপুর তৈরি হয়েছে। চন্দননগরও মানে সেই অর্থে ফরাসিরা আসার আগে চন্দননগর ছিল না। বা আমি একটা বাংলা ম্যাপ দেখছিলাম, যে ম্যাপটা এই বইয়ে নেই, আমি আমার নেক্সট বইটাই ইনক্লুড করব। বাংলা ভাষায় লেখা ম্যাপ 1868 সালের। সেখানে চন্দননগরকে লেখা হচ্ছে চন্দ্রনগর বাংলা ভাষায়। চন্দ্রনগর। এই চন্দ্রনগর যে লিখছেন সেটা কি স্থানীয় নামের কারণে? না, উনি লিখছেন ইংরেজরা বা বিদেশিরা বা ফরাসিরা লিখতেন চান্দের নগর ইংরাজি স্পেলিং অনুযায়ী, সেইটার প্রভাব। কিন্তু পরবর্তীতে ওটা ফরাসডাঙ্গা হলো, সেটা পরবর্তীতে হয়নি, হয়েছে ফরাসিরা আসার পরেই। ফরাসডাঙ্গার তাঁতের শাড়ি তো জানেনি, বিখ্যাত। তাছাড়াও কিন্তু আবার ফরাসডাঙ্গা নামটা টেকেও নি, আবার ওটা এই চন্দ্র বা চন্দননগরে ফেরত এসছে। কিন্তু লোকাল নাম হিসাবে ফরাসিরা থাকে বলে যে ফরাসডাঙ্গা, এইটা ডকুমেন্টেডও হয়েছে একাধিক বাংলা কাব্যে, সেখানে চন্দননগর উল্লেখ নেই, ফরাসডাঙ্গাই উল্লেখ আছে। তার মানে এটা খুব ইন্টারেস্টিং যে আগে ওটা চন্দ্রনগর বা চান্দের নগর হোয়াট এভার কিছু একটা ছিল, ফরাসডাঙ্গা হলো, আবার প্রাচীন নামটাই ফেরত চলে গেল। কিন্তু সেটাও যে খুব প্রাচীন তা না, 400 বছর বড় চন্দননগর, তার আগে ছিল না। তার আগে উল্লেখ নেই, কোনো টেক্সট কিছু পাওয়া যাচ্ছে না। ফলে ওখানে কি নাম ছিল সেটারও কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না, মানে কাব্যগুলোতে নেই। ধরুন বাঁশবেড়িয়া, ওই বংশবাটি, ওটা একটা প্রাচীন নাম, বংশবাটি, সেটা ওই মঙ্গল কাব্যে পাওয়া যাচ্ছে। এরকম তো বিভিন্ন জায়গাতে বদল হয়েইছে, যে এক নাম থেকে আরেক নামের অপভ্রংশ হয়েছে। ভট্টপল্লী থেকে ভাটপাড়া, কাঞ্চনপল্লী থেকে কাঁচরাপাড়া হয়েছে। এরকম অপভ্রংশ তো হয়েইছে। কাজেই সেইটার থেকে বড় অবজারভেশনের জিনিস এই কাজটা করতে করতে যা বুঝেছি সেটা হচ্ছে যে কোন জায়গাগুলো কোন টাইম পিরিয়ডে গুরুত্বপূর্ণ হচ্ছে, কেন গুরুত্বপূর্ণ হচ্ছে। একটা হচ্ছে বাণিজ্য কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ, যেটা পশ্চিমের দৃষ্টিভঙ্গিতে। আরেকটা হচ্ছে লোকাল হাট বা শিক্ষা কেন্দ্র বা তীর্থকেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বাঙালিদের দৃষ্টিভঙ্গিতে। কাজেই এই দুটো দৃষ্টিভঙ্গির প্যারালাল যে তুলনা, সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ একজন বাঙালি কবি তার যে জায়গাটার নাম উল্লেখ করছেন এবং উল্লেখের যে কারণ দেখাচ্ছেন, সেই কারণ ইংরেজদের কাছে বা ইউরোপীয়দের কাছে নস্যি। তারা সেই জায়গাগুলোই তাদের মানচিত্রে চিহ্নিত করছে, যে জায়গা তাদের আছে বা তাদের কাছে বেনিফিটেড হচ্ছে যারা। কাজেই এইভাবে ভাঙা গড়া চলেইছে। কিন্তু এই মানচিত্র তৈরি, এটা তো ইউরোপিয়ানরাই প্রথম শুরু করে। তার আগে তো কোনো মানচিত্র সেই অর্থে কিছু ছিল না। কিন্তু তাহলে সেই সময়ের বণিকরা কিসের রেফারেন্সে তারা ধরুন বাণিজ্য করতে যাচ্ছে বা ওই পথে ফেরত আসছে, তাদের কাছে ডকুমেন্ট কি থাকতো যার ভিত্তিতে তারা অনায়াসে ওই রাস্তা চিনে চলে যেতেন? নাকি ওখানে রাস্তা ভুল করার কোনো সুযোগই ছিল না? স্মৃতি, অভিজ্ঞতা। মানুষ তো আবহমানকাল ধরে, যাই হোক, যিনি আসছেন
গঙ্গাসাগরে তো যাতায়াত চলতোই, ফলে আর মানে ওই মাঝি মাল্লারা বংশ পরম্পরায় ওই রাস্তা চিনতেন। এবং আরো একটা কথা, শুধু তো আমার একটা নদী কোর্স ধরে হুগলি না, তারপর পুরো নদী ঘুরে ভারতের পাশ দিয়ে গিয়ে সিংহলে পৌঁছানো। এই যে জার্নিটা, এটা বাণিজ্য জার্নি, এটা বংশ পরম্পরায় বা স্মৃতি পরম্পরায়, অভ্যাস পরম্পরায় মানুষের চলেছে যেটা সেটা। কিন্তু বণিকেরা যখন লিখছেন তখন তো বাঙালিদের সমুদ্র যাত্রা নিষিদ্ধ ধর্মীয় কারণে ইত্যাদিতে। কাজেই এই যে যাত্রার স্মৃতি, দুরকম তত্ত্ব উঠে আসে। এক হচ্ছে 500-600 বছর, মানে কাব্যগুলো লেখার 500-600 বছর আগে যখন বাঙালি লিটারালি বাণিজ্যে যেত, সেই সময়কার স্মৃতি কাব্য পরম্পরায়, মৌখিক ওরাল পরম্পরায় এসছে এবং তারপর মঙ্গল কাব্যে লেখা হয়েছে। আরেকটা থিওরি হতে পারে যে হিন্দু বাঙালির তো নিষিদ্ধ, হিন্দু বাঙালি যাচ্ছে না, কিন্তু তার সমসময়ে মুসলমান বাঙালির তো নিষেধ নেই যাওয়ার, ফলে মুসলমান বাঙালিরা বাণিজ্যে যাচ্ছেন, সমুদ্রে যাচ্ছেন, সেই অভিজ্ঞতা তাদের থেকে সঞ্চয় করে কাব্যে ইনপুট হচ্ছে। কিন্তু সওদাগরের নাম তো চাঁদ সওদাগর, সেই চাঁদ সওদাগরকে নাম শুনে তো মুসলিম না, না, একদমই না, কখনোই না। মনসা পুজো করছে। হ্যাঁ, মঙ্গল কাব্যের যারা চরিত্র বা বণিক তারা সবাই ধর্মে হিন্দু, তা নিয়ে নি। এখন কথা হচ্ছে, যেটা সুকুমার সেন সহ অনেকেই তুলেছেন, যে আমি যে সময়কার, ধরুন একটা সবচেয়ে প্রমিনেন্ট মঙ্গল কাব্য মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, সেটাই ধরছি, লেখা হচ্ছে 1594-এ, বা যাই হোক আশেপাশে যে সময়ই হোক। ওই সময়ের কথা কি এটা? না, ধনপতি সওদাগর ওই সময়ের কথা না। পথটা, চারপাশের ভূগোল বিবরণটা সমসাময়িক, কিন্তু যে কাহিনী বর্ণনা সেইটা বলা হচ্ছে স্মৃতি পরম্পরায় আসছে, আরো প্রাচীন। হ্যাঁ, বাঙালি এক সময় যেতেন, সেইটা ওরাল ট্র্যাডিশনে ছিল পরবর্তীকালে, এবং কাব্যগুলো গুঞ্জরিত হতো নিজেদের মধ্যে, পালা কীর্তন ইত্যাদি, সেইটা লিখিত হয়। সেই কারণেই এক মঙ্গল কাব্য বহুজন লিখেছেন, মনসা মঙ্গল কাব্য বহুজন লিখেছেন, চণ্ডীমঙ্গল বহুজন লিখেছেন নিজের নিজের মতো করে, এবং তাতে যাত্রার পথও কম বেশি একই রয়ে গেছে। আমি কতগুলো জায়গা আপনার কাছ থেকে স্পষ্ট করতে চাই, যে এতগুলো 4টে 5টা বা 6টা শতক, 6টা সেঞ্চুরি, গঙ্গার দুপারে কিছু কিছু জায়গা তো নিশ্চয়ই খুব বড় একটা নাম করেছে, আবার পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তার সেই নাম শেষ হয়ে গেছে। বেশ কিছু জায়গা আপনি উল্লেখ করে, যেমন পলতা ঘাট, আলাদা করে উল্লেখ করার মতো, মানে তার কি বিশেষ কোনো বৈশিষ্ট্য তৈরি হয়েছিল কোনো সময়? 100বার হয়েছিল পলতা ঘাট আলাদা করে উল্লেখ করার মতো, কারণ পলতা যে জনপথটা ব্যারাকপুরের উত্তরে, তার একটা ঘাট। কাব্যে সেই অর্থে উল্লেখ নেই, মানচিত্রেও তার গুরুত্ব শুরু হচ্ছে 19th সেঞ্চুরি থেকে। কিন্তু আমি কেন পলতা ঘাটকে গুরুত্ব দিচ্ছি, এবং পলতা ঘাট নিয়ে আমার একটা বিস্তৃত কাজও আসছে, তার কারণ হচ্ছে পলতা ঘাট ছিল একটা লিঙ্ক হুগলি আর কলকাতার মধ্যে। যারা জলপথে তো এক কলকাতা থেকে হুগলি যাওয়াই যেত, যারা স্থলপথে যেতে চাইতেন তারা কলকাতার থেকে সড়ক পথে ব্যারাকপুর হয়ে পলতায় যেতেন, তারপর পলতা ঘাট দিয়ে নদী পেরিয়ে যেতেন হুগলি বা চন্দননগর ইত্যাদিতে। এবং এই পলতা ঘাটের যে কানেকশানটা, এটা ছিল আদি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড। আজকে যে আমরা জিটি রোডকে ধরি, যে এই হাওড়া পর্যন্ত, শালকিয়া পর্যন্ত ইত্যাদি, ওইটা আদি না, গঙ্গার তো ওপারে ওটা আদি না। আর আপনি তো এপারের কথা, আমি এপারের কথাই বলছি। জিটি রোড আসতো, ওই পলতা ঘাটের ওই পাশটা হচ্ছে আপনার চাপদানি, চাপদানির থেকে গঙ্গা হয়ে ফেরি পার হয়ে পলতার থেকে জিটি রোড, জিটি রোডের শেষ অংশটা গঙ্গার পূর্ব পারে ছিল, হ্যাঁ, শেষ হয়ে কলকাতায় শেষ হতো। আমার কাছে সেই মানচিত্রের প্রমাণও আছে সাহেবদের আঁকা। এবং কলকাতার যে এই দিকের যে রাস্তাটা, সেটা হচ্ছে বিটি রোড। আসলে বিটি রোডকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলা হতো। পরবর্তীকালে ওই দিকের রাস্তাটা এক্সটেন্ড করা হয় চাপদানি থেকে। শেরশাহ যখন তৈরি করেছিলেন তখন পলতা পর্যন্ত রাস্তাটা নদীর এপারেই ছিল। শেরশাহর সময় এই দিকটা ছিলই না, কিন্তু যখন এদিক দিয়ে, এবং বিটি রোডও তো আদি না, তার আগেই নীলগঞ্জ রোড, ওল্ড ক্যালকাটা রোড, এইসব করে ব্যারাকপুরে যাওয়া যেত। বিটি রোড মানে বারাসাত হয়ে ঘুরে, হ্যাঁ, কাজেই বারাসাত অবধি ঘুরতে হতো না, ভেতরে ভেতরে জায়গা ছিল। এই নীলগঞ্জ রোড আপনার শেষ হচ্ছে আজকে ডানলপের কাছে, সেখান থেকে সোদপুর টোদপুর হয়ে বিটি রোডে প্রায় প্যারালালি ঘুরে ব্যারাকপুরে পৌঁছানো যেত বিটি রোড তৈরি হওয়ার আগে। তৈরি হয়ে যাওয়ার পরে যে বিটি রোডের প্রাচীন নাম ব্যারাকপুর রোড, কিন্তু সেইটা একই সঙ্গে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও বলা হতো, যে রাস্তাটা পলতা ঘাট থেকে
পূর্ব পার জার্নি শুরু হচ্ছে, শেষ হচ্ছে কলকাতায়। আর ওই পার থেকে রাস্তার জার্নি শুরু হচ্ছে চাপদানি থেকে, তারপর তো টেনারসের দিকে যাচ্ছে। আর 1854 সম্ভবত 54 বা আশেপাশের সময়ের একটা ম্যাপ আছে আমার, ম্যাপ অফ জিটি রোড ফ্রম ক্যালকাটা টু বেনারস। ম্যাপটা আমি ব্রিটিশ লাইব্রেরি থেকে আনিয়েছি। সেই ম্যাপে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই পাশের রাস্তাটা কি ছিল না, আমি বলছি চাপদানি থেকে হাওড়া অবধি রাস্তাটা ছিল গ্রাম্য পথ, সাধারণ পথ। ওটাকে মূল জিটি রোড বলে কেউ কোনোদিনও গ্রাহ্য করেনি। তখন এই অংশটাই ব্যবহার হয়েছে। এবং কলকাতার বাইরের প্রধানতম ফেরি ব্যবস্থা ছিল ওই পলতাঘাট। সেই কারণে প্রচুর ইংরেজদের ডকুমেন্টে, প্রচুর ভ্রমণার্থীদের লেখায় পলতাঘাট খুব গুরুত্বপূর্ণ একটা ঠিকানা, যেটা দুই জেলার মধ্যে কানেক্ট করছে এবং একটা রাস্তার কন্টিনিউয়েশন। সেই কারণে ওটাকে বলা হতো গ্র্যান্ড ফেরি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কানেকশন হিসেবে। আজকের দিনে পলতা বলতে লোকে ওই ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বেস আছে, ওই অঞ্চলটা জলকল। আর হ্যাঁ, মানে আলাদা করে পলতার কোনো পরিচিতি নেই। কিন্তু আপনি যেটা বলছেন সেইটা যদি হয় তাহলে অন্যতম, মানে পরিবহনের দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। এটা কত সাল অবধি তার এই ঐতিহ্য ছিল বা এই ঐতিহ্য বলতে দেখুন, রেল চালু প্রথম আপনি এই আরেকটা পলতাঘাটের উপর রেল ব্রিজ তৈরির পরিকল্পনা হয়েছিল। আমাদের যে ট্রেন, সেইটা প্ল্যান হয়েছিল যে আমাদের শিয়ালদা লাইন আর হাওড়া লাইনের কানেকশন হবে একটা ব্রিজ, সেটা পলতাঘাট। সেই সব ম্যাপটা আমি আমার বইয়ে দিচ্ছি, সেই সবের ছবি আছে প্ল্যানিংয়ের। পরে সেটা ক্যান্সেল হয়ে গেল এবং দুপারের যোগাযোগের হলো, ওই ভাষা পুল তৈরি হলো, পল্টন ব্রিজ হাওড়ায় ছিল। সেইটা হওয়ার পর থেকে সড়ক পথে কলকাতা হাওড়া ওই দিক দিয়ে হয়ে গেল। এবং তারও পরে 1930-এর আশেপাশে তৈরি হলো উইলিংটন ব্রিজ বালিতে, ট্রেন দিয়ে দুই পাশে তৈরি হয়ে গেল। যে বিশ্লেষণ করব 1930s-এ 30-এর দশকে পলতাঘাটের যে প্রাচীন গুরুত্ব সেটা কমে আসে এবং পলতাঘাটের দুটো পজিশন আছে। আজকে একটা জায়গায় পলতাঘাট বলে পাওয়া যায়, সেখানে ফেরি পারাপাড়া হয়, নবাবগঞ্জ ঘাট। কিন্তু তারও বেশ খানিকটা দক্ষিণে ছিল প্রাচীন পলতাঘাট। তার লোকেশন, তার ম্যাপ ইত্যাদি প্রমাণ আমার কাছে। ওইখান দিয়ে যদি আলটিমেটলি নদীর উপরে ব্রিজটা তৈরি হতো তাহলে ওইটাই হতো, ম্যাপটাই অন্যরকম। হ্যাঁ, ম্যাপটা অন্যরকম হতো এবং তা নিয়ে প্রচুর ডকুমেন্ট, প্রচুর তর্কাতর্কি প্রায় 20-25 বছর ধরে হয়েছে সাহেবদের মধ্যে। প্ল্যানিং ওখানে হবে না, ওখানে হবে, হ্যাঁ, প্ল্যানিং ট্যানিং ম্যাপ আঁকা, সেসব ম্যাপ আমি জোগাড় করেছি। বিশাল ইন্টারেস্টিং। ওইটা ফিজিবল হলো না, ওটা ওখানে করলো না, তার বদলে রেলপথও হলো না। হ্যাঁ হলো, আপনার 1886 না সামথিং এ রেলপথ হলো প্রথম। দুই নদীর, আমাদের এই অঞ্চলে দু নদীর কানেকশন, জুবিলি ব্রিজ ব্যান্ডেলের দিকে, যেটা নৈহাটি ব্যান্ডেল লাইনে জুবিলি ব্রিজ হুগলি ঘাটে, ওইটা হলো। তারপরে আর এদিকে সড়কে হচ্ছে পন্টুন ব্রিজ কলকাতায়। তারপরে 1930-এর দিকে আসলো আপনার উইলিংটন ব্রিজ। ফলে পলতা ঘাটের ব্রিজটা আর হলো না। কিন্তু ওই সময় ওই জায়গায় জলের ডেপথ ভালো ছিল ইত্যাদি ছিল, যে কারণে ব্রিজের পরোক্ষ পরিকল্পনা সেইটাই পরবর্তীকালে কনভার্টেড হলো এবং জলের কোয়ালিটি ভালো। পলতা জলকল হলো, পলতা ওয়াটার ওয়ার্কস, যেখান থেকে সারা কলকাতা জল পেল। রবি ঠাকুরের লেখায় টেখাতেও আছে কলকাতায় জল আসতো পলতার থেকে ইত্যাদি। আচ্ছা, আপনার এই বইতে আমি আরেকটা নদীর নাম পেলাম। আপনি গঙ্গা নিয়ে কাজ করছেন, গঙ্গা নিয়ে লিখছেন, গঙ্গার দুপারের অঞ্চলের কথা বলছেন। সোনাই নদী, এই নদীটা কি গঙ্গারই কোনো উপনদী একসময় ছিল? এই বইয়ে খুবই সংক্ষিপ্ত উল্লেখ আছে। আমি সোনাই নিয়ে পরে একটা বিশাল বিস্তৃত কাজ করেছি। সেটা হচ্ছে না, সোনাই নদীর বলা যেতে পারে। তার কারণ একটা তত্ত্ব হচ্ছে আমাদের যে বর্তির বিল বিখ্যাত ব্যারাকপুরের কাছে, ব্যারাকপুর বারাসাতের ওই জায়গাটায় বলা হয় যে বর্তির বিল এক সময় ছিল গঙ্গার অববাহিকা, নদী সরে গেছে, ওখানে জল জমে বিল তৈরি হয়েছে, সেটা বহু অতীতের। তো সোনাই নদীর কথা যদি ধরি, বর্তির বিল থেকে দুটো নদী বেরোতো, একটা হচ্ছে সোনাই, একটা হচ্ছে নোয়াই। নোয়াই এখনও আছে, নোয়াই খাল মধ্যমগ্রামের দিকে এয়ারপোর্টের পাশ দিয়ে ওই খাল এখনও আছে। সোনাই নদী পুরো হারিয়ে গেছে, শুধু কোর্স হালকা, ব্যারাকপুরে হালকা কোর্স পাওয়া যায়, আর পানিহাটিতে অল্প পাওয়া যায়, আর একেবারে দক্ষিণে দমদমে খানিকটা পাওয়া যায়। মাঝে পুরো নদীটা লুপ্ত, নদীটা কিছু নেই। নদী বুঝে নদীর খাতে বাড়ি ঘর দৌড় রাস্তাঘাট সব হয়ে গেছে। কিন্তু এই নদীটা একসময় ছিল। কত বছর আগে? বললাম তো খানিকটা, মানে কত বছর আগে বলতে কি, এখনো তো নদীর কোর্সটা খানিকটা আছে,
কিন্তু ওই নদীটা নদী হিসেবে বা যেটা জলপথ হিসেবে ব্যবহার হচ্ছে হচ্ছে, এরকম উল্লেখ কত বছর পর্যন্ত পাওয়া যাচ্ছে? কোথাও পাওয়াই যাচ্ছে না। আচ্ছা, তার কারণ হচ্ছে গঙ্গা থেকে তো খানিকটা সরে, আমি বলছি আপনার ব্যারাকপুর থেকে দমদম, ব্যারাকপুর খড়দা, তার ডান দিকটা বা সরি আরও পূর্ব দিক ঘেঁষে নদীটা নামছে। আর যেগুলো আমি নোটিফাই হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে সব গঙ্গার আশেপাশে মানচিত্র বা কাপে, ফলে সোনাই নদীর উল্লেখ নেই সেভাবে। নোয়াই নদীর মানচিত্রে স্পষ্ট আছে, 1764-65 মানচিত্রে নোয়াই আছে, সোনাই নোয়াই প্যারালাল দুটো নদী, সোনাই নেই। কেন নেই? তার কারণ আমাদের আন্দাজ বা যেটা সম্ভাব্যতা, 1737-এর যে বিপুল ঘূর্ণিঝড় একটা হলো, সেই সময় নদীটার কোষটা ধাক্কা খেয়েছে। হাজারিবাদ বা এরকম একটা জায়গার নাম আমি দেখলাম আপনি উল্লেখ করেছেন, সম্ভবত ইছাপুরের আশেপাশে বা টিটাগড়ের আশেপাশে। হ্যাঁ, মানে খড়দা টিটাগড়ের মাঝামাঝি। 1841-এ আমার মতে যে প্রথম গঙ্গার দুপাশের জনপদের ব্যান্ডেল থেকে কলকাতা পর্যন্ত প্রথম সবচেয়ে ডিটেলড ম্যাপটি এঁকেছিলেন চার্লস জোসেফ 1841-এ। সেই ম্যাপে আমি আমার এই বইয়ে পুরো ম্যাপটার ছবি আছে। সেই ম্যাপে আমি দেখতে পেলাম যে খড়দা আর টিটাগড়ের মাঝে হাজারিবাদ বলে একটা জায়গা, কিন্তু সেই জায়গাটা কোন জায়গা আজকে 1841 এমন কোনো পুরানো না, যথেষ্ট ভালো ডকুমেন্টেশন করার ইংরেজরাও করছে, বাংলাতেও অল্প স্বল্প হওয়া শুরু হয়েছে, কিন্তু ওই নামের কোন জায়গা যে আছে আজকে ট্রেস করা গেল না। এরকম কিছু কিছু ছেড়ে দিতে হয়। ঠিক যেমন ধরুন, বা এটা ওদের প্রোনাউন্সিয়েশনেরও ভুল হতে পারে, অন্য কোনো নাম হয়তো এইভাবে, কারণ প্রচুর মানে 300-400 বছরের ম্যাপ বিশ্লেষণ করে দেখেছি এমন প্রচুর জায়গার নাম আছে যেগুলো হয়তো ইউরোপীয়রা তাদের উচ্চারণ অনুসারে বা তাদের মতো করেছে, আসল জায়গাটা সম্পূর্ণ আলাদা। যেমন আমি দেখলাম আপনি, যেমন কলকাতারই তো 4-5 রকমের উচ্চারণ হয়, কালগুট্টা, ক্যালকাটা, গলগথা ইত্যাদি, এরকম বিভিন্ন ম্যাপে আছে। মানে গলগথা তো খুব বেশি প্রাচীন নয়, বোধহয় 300-350 বছরের মধ্যে তৈরি হওয়া ম্যাপ, তা তো কলকাতা নয়, গলগটা বলা হচ্ছে। হ্যাঁ, এরকম তো আছেই। এমনকি আপনার যে শ্রীরামপুরের একটা নাম ওরাই দিয়েছিল, ফ্রেডরিক্সনগর, ডেনমার্কের রাজার নাম অনুসারে। এরকম নাম, বরানগরের বেরনগর, বর্নাগুল, এরকম তো বিভিন্ন বানানের নাম পাওয়াই যায়। সেগুলোর থেকে আসলটা সম্ভাব্যতা ট্রেস করাটাই বিষয়। যেমন ধরুন আমি বলছি, আমি নিজে ওই অঞ্চলের ছেলে, শ্যামনগর যে অঞ্চলটা, সেখানে একটা মন্দির আছে, প্রাচীন মন্দির, এই নামটাও যথেষ্ট বেশি লোকে জানে। শ্যামনগর এখন অনেক বেশি পরিচিত, রেল স্টেশন শ্যামনগরে। কিন্তু আমি আপনার এখানে যে ম্যাপগুলো দেওয়া আছে, আপনি একটু আগে জোসেফের ম্যাপের কথা বললেন, সেখানে শ্যামনগর নামের উল্লেখ নেই, কাব্যেও নেই, মুলাজোর। অথচ তার পাশে আতপুর বলে যে ছোট অঞ্চলটা, তার নাম সেই সময় পাচ্ছে আছে। এখন কথাটা হচ্ছে আপনার, অনেকে এইটাও ভ্রম কাটিয়ে দিই, অনেকে মুলাজোরের সাথে ওই কালী মন্দিরের লিঙ্ক করেন, কিন্তু মুলাজোর নামটা কালী মন্দিরেরও প্রাচীন। আচ্ছা, কালী মন্দিরও অন্তত 100-2 বছরের প্রাচীন। কালী মন্দির ওই 1811-12 তার আশেপাশের সময় তৈরি হয়েছিল। মুলাজোর তারও প্রায় 150 বছর আগে কাব্যে পাচ্ছি। এখন শ্যামনগর নামটা 2-3টে থিওরি আছে। আপনাদের মুলাজোরের পাশে তো কাউগাছিও, ওই পাশটায়। শ্যামনগর নামটার একটা রেফারেন্স হচ্ছে বর্ধমানের রাজা ওখানে দুর্গ তৈরি করেছিলেন কাউগাছিতে, তার আরাধ্য দেবতা ছিলেন শ্যামকিশোর। সেই শ্যামকিশোরের মূর্তি আজও আছে এক জায়গায়, আমি দেখে এসেছি, ইন্টারেস্টিং, বর্ধমানের রাজার দেয়া। সেই শ্যামকিশোরের জায়গার নাম থেকে শ্যামনগর, এমন একটা থিওরি আছে। আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে ওই যে বর্ধমানের রাজা যে গড় তৈরি করেছিলেন, সেই গড়ের আকৃতি ছিল শামুকের মতো, শামুকগড়, শামুকগুড়, এরকম বানান ম্যাপে আমি পেয়েছি। শামুকগুড় ফোর্ট, সেই দুর্গের পরীক্ষা টরীক্ষা আজও দেখতে পাওয়া যায়, আমি গিয়ে দেখে এসেছি। কাজেই এই দুটো নামের কোন থেকে এসে থাকতে পারে। এবং শ্যামনগর তো রেল স্টেশন তো হয়েছে আপনার 1862-তে, তারও অনেক আগেই রেনেল টেনেলের মানচিত্রে আপনি শ্যামনাগুর, শামুকগুড় এইরকম বানানের উল্লেখ পাচ্ছি। মানে ওটাই অপভ্রংশ হয়ে পরবর্তীতে শ্যামনগর হয়েছে। কিন্তু পাশের আতপুর জায়গাটার নাম
অনেক প্রাচীন, অনেক প্রাচীন। ওইটা ওই পুরনো ওই জোসেফের মানচিত্র আমি দেখছি আতপুরের উল্লেখ। জোসেফের মানচিত্র অনেকটাই পরের দিকে, তারও আগেকার মানচিত্রও আছে কাজেই। এবং গঙ্গার পাড়ে, যেহেতু গঙ্গার পাড়ে এমন অনেক অখ্যাত জায়গার নাম উল্লেখ আছে কাব্যে বা মানচিত্রে, যেগুলো আজকে আর ততটা গুরুত্বপূর্ণ নয়। আমি দেখলাম আপনি জোসেফের মানচিত্রের উল্লেখ করেছেন বলেই আমার মনে হলো, কারণ আমি ওই মানচিত্র খতিয়ে দেখছিলাম। প্রথম যদি বলা যায় অথেন্টিক একটা ম্যাপ তৈরি করেছিলেন, ডিটেইলড। অথেন্টিক রেনেল করেছেন, কিন্তু ডিটেইলড এত ভালো। এবং তিনি কিন্তু মন্দিরগুলো উল্লেখ করেছেন, হ্যাঁ, দুপাশের মন্দির, কোথায় মন্দির আছে, কোথায় হসপিটাল আছে। এবং জোসেফের ম্যাপের মজা হচ্ছে ওই ম্যাপের যে স্কেল, সেই স্কেল আজও ফলো করলে ঠিক সেই জায়গায় সেই পজিশন, সেই রাস্তা পুরো হুবহু এক মিলে যায়। আমি জোসেফের ম্যাপ ফলো করে করে জায়গায় পৌঁছে গেছি 150 বছর আগের, তার সঙ্গে গুগল ম্যাপ ট্যালি করে। কাজেই মানে এতটাই নিখুঁত, এতটাই নিখুঁত। এবং সেখানে আমি যে অঞ্চলগুলোর নাম পাচ্ছি, সেই অনেকগুলো অঞ্চলই তখন থেকে ওই একই নামে পরিচিত হয়ে আসছে। জোসেফের মানচিত্র 1841 আমার চোখে সেই অর্থে পুরনো নয়। আমার চোখে পুরনো হতে পারে যেগুলো 16th সেঞ্চুরিতে আঁকা হচ্ছে, 17th সেঞ্চুরিতে আঁকা হচ্ছে। জোসেফ যখন মানচিত্র আঁকছেন তখন তো রীতিমতো মানে ইংরেজরা পুক্ত শাসনে আস্তে আস্তে সব গুছিয়ে আনা শুরু করেছে। কলকাতা তুঙ্গে 1841 সালে রাজধানী হিসাবে, তার আশেপাশে তাদের সার্ভের কাজ, জর্জ এভারেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে শুরু করে দিয়েছে। কাজেই সেই সময় মোটামুটি আজকে যা নাম তার 90-99% সেই সময় কনস্ট্রাক্ট হয়ে গেছে। এবং সিস্টেমটাও অনেক বেশি সায়েন্টিফিক তখন, অলরেডি সিস্টেমটা সায়েন্টিফিক বটেই, এবং বর্তমানের প্রায় কাছাকাছি জায়গায় আমরা পৌঁছে গেছি তখন। মানে গত 200 বছরে সেই অর্থে বদল খুব বেশি না। কিছু কিছু জায়গা তো নাম বদলেইছে, রিগোরাসলি বদলেছে, কিন্তু তা বাদ দিলে কম বেশি একই আছে। এবং রেল স্টেশন তৈরি হয়ে যাওয়ার পর তো নাম বদলে যাওয়ার এবং রেল স্টেশনে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, রেল স্টেশন তৈরি হয়ে যাওয়ার পর এমন অনেক হয়েছে অন্য নাম থাকলেও রেল স্টেশনের সূত্রে জায়গাটার নাম পরিচিতি পেয়ে গেছে। আজকে আমরা যাতায়াতের সময় সোদপুর বলি, কিন্তু সোদপুর তো এক প্রান্তে, আসল ওই জায়গায় প্রাচীনতম জায়গাটা হচ্ছে পানিহাটি। যেহেতু রেল স্টেশনটা সোদপুর, রেল স্টেশনটার নাম সোদপুর করা হলো, সোদপুরের জায়গায়। তো জায়গাটার যদি যে সারাউন্ডিংসটা ধরি, আসলে হচ্ছে পানিহাটি। নাম হিসেবেও পানিহাটি অনেক বেশি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ। মানে আমার এই গঙ্গার কোর্সের যদি প্রথম দুটো ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গার কথা বাঁচতে হয়, আমি প্রথমেই পানিহাটি বাঁচবো। পানিহাটি আর পাশে খর্দা, এই দুটো জায়গা। এই গঙ্গার এই পূর্ব পারে ধরুন কামারহাটি, আড়িয়াদহ, এই অঞ্চলগুলো অনেক বেশি প্রাচীন। হ্যাঁ, আমার প্রাচীন তো বটেই, প্রমাণ হিসাবে আমি ওই বিপ্রদাস বা মুকুন্দ ওদের কাব্যও পাচ্ছি। মানে একদম এই নামেই বা এই কাছাকাছি নামে এগুলো উল্লেখ, এরেদাহ, আরিয়াদাহ, এরকম নাম। কিন্তু উজানে গেলে কাঁচরাপাড়া বা হালিশহর কুমারহট্ট প্রাচীন নাম, কিন্তু হালিশহর হয়ে গেল কি করে? হাভেলি শহর। কুমারহট্ট প্রাচীন নাম, তারপর হাভেলি শহর নামটা মানে প্রাসাদের প্রাচুর্য, সমৃদ্ধি। আজকের হালিশহরকে দেখে তো কোনোখানে তো প্রাসাদ আর খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। কিন্তু একসময় বণিকদের সূত্রে বা ইত্যাদিতে হাভেলি শহর খুব গুরুত্বপূর্ণ ছিল। সাবর্ণ রায়চৌধুরীদের একটা বড় ঘাঁটি ছিল হালি শহর। ফলে কুমারহট্ট একেবারে প্রাচীন, মাঝখানে একটা পিরিয়ডে হাভেলি শহর নাম ক্যারি করেছে, তারপর হাভেলি শহর থেকে ভেঙে হালি শহর হয়েছে। সময় আমাদের হাতে প্রায় শেষ, এইগুলো তো নিয়ে বসে আলোচনা করলে সময়ের দিকে তাকিয়ে করা যায় না। শুধু একটা নাম একটু বলুন, যেটা আমার ব্যক্তিগত কৌতূহল, বরাহনগর নামটা হঠাৎ বরাহুর সঙ্গে জুড়ল কি করে? এটার বিভিন্ন থিওরি আছে। সবচেয়ে প্রচলিত, এবং আঞ্চলিক ইতিহাসকাররা এটা অনেক ভাঙাচোরা করেছেন। সবচেয়ে প্রচলিত থিওরি হচ্ছে যে ডাচদের শুকরের কারখানা ছিল ওখানে। কারখানা মানে ফার্ম, ওখান থেকে মাংস প্রসেসিং হতো আর কি। সেইখানে বরাহ ছিল, তাই বরাহনগর। এটা সবচেয়ে প্রচলিত এবং কনভিন্সিং। কিন্তু গল্পটা হচ্ছে, আমি আপনাকে যেটা বললাম, ডাচরা যবে এখানে এসছে তারও 50 বছর আগে আমি তো চৈতন্য ভাগবতে বরাহনগর পেয়ে বসে আছি। তাহলে তো এই থিওরি টিকছে না। এখন অন্য জায়গা বরা বলে, আমি এইখানে সেই এটা লিখেও ছিলাম যে
এই যে বরা সম্প্রদায় মানুষ তাদের, বা বাইরের নগর, বহির্নগর থেকে বরাহনগর, এরকম বিভিন্ন সম্ভাবনা থাকে। এগুলো স্থানীয় ইতিহাসকাররাই বলছেন, কিন্তু যেটা সবচেয়ে প্রচলিত শুকরের সেটা আমরাও প্রাথমিকভাবে সেই রকমই পড়ে জেনে এসেছি, কিন্তু যখন আমি কাব্যের দিক দিয়ে মেলাচ্ছি তার আগেই তো এই নামটা এসছে বরাহনগর। কাজেই বলে কিছু জিনিস আছে যা এখন আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা জানি নিশ্চিতভাবে বলা সম্ভব। এবং সবচেয়ে মজা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই, অন্তত 80% জায়গাতেই নামকরণের আসল কারণ নির্দিষ্টভাবে এটাই সেটা বলা যায় না, আন্দাজ করতে পারে যায় বলা যায়, বা 2-3টে সম্ভাবনাকে হাতে রেখে, সম্ভাবনাকে নিয়ে এই 2-3টের মধ্যে কোনো একটা। এই কারণেই এটা, সেটা কলকাতার এই কারণেই এটা কেউ এরকম আঙুল তুলে বলতে পারবে না। অন্তত 20টা সম্ভাবনা নিয়ে আলোচনা করে কোনো একটা হতে পারে, এইভাবে ছেড়ে দেওয়া। আজকে আলোচনার যেহেতু সময়টা শেষ হয়ে গেছে তাই এখানে থামাতে হবে, কিন্তু আমার কাছে একটা ইন্টারেস্টিং তথ্য আছে তন্ময়, আপনি একটা গোটা বই বেলঘড়িয়ার ওপর লিখেছেন। গোটা বই লেখার মতো ইতিহাস বেলঘড়িয়ার আছে, এটা আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু আজকে তো সেই আলোচনা করা সম্ভব নয়। আশা করব অদূর ভবিষ্যতে কোনো একদিন আবার আমাদের স্টুডিওতে দেখা হবে, এবং সেদিন আমরা কি এমন আছে বেলঘড়িয়ার ইতিহাসে জানি একটা গোটা বই লেখা যায় আপনার কাছ থেকে শুনবো। অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। আপনারা দেখছিলেন ইনসাইটে, আজ গঙ্গা তীরবর্তী জনপদগুলোর ইতিহাসের গল্প শুনছিলেন। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখছেন হাই নিউজ।